বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যানাল পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। আর তোমাদের সাথে আলোচনা আছে আমি কিমু আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যানাল পাবলিক স্কুল কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, ক্লোরিনেশন, নাইট্রেশন, সালফোনেশন বিক্রিয়া কাকে বলে এবং এদের মেকানিজম। তো দেখো, আমি একটা অ্যালকাইলেশন এই বিক্রিয়ার একটা সংজ্ঞা আমি লিখে দিয়েছি এখানে। অ্যালকাইলেশন কাকে বলে? যে বিক্রিয়ায়, এখানে হবে যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে অ্যালকাইলেশন বলে। আমি আবার বলি, তাহলে অ্যালকাইলেশন যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে অ্যালকাইলেশন বলে। দেখো, অন্য সংজ্ঞাগুলো কেমন হয়? যদি বলে অ্যাসাইলেশন, তখন সংজ্ঞাটা হবে যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক শুধু এই অ্যালকাইলের জায়গায় চেঞ্জ হবে, অ্যালকাইলের জায়গায় হবে অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে অ্যাসাইলেশন বলে। ঠিক অনুরূপভাবে ক্লোরোনেশন, তখন সংজ্ঞাটা হবে যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমান সংখ্যক ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, বা ক্লোরোনিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় বা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ক্লোরোনেশন বলে। নাইট্রেশন, যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে নাইট্রেশন বলে। সালফোনেশন, যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা, সালফোনিক অ্যাসিড অর্থাৎ এই জায়গা হবে সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে সালফোনেশন বলে। তাহলে তোমরা দেখো, একটা সংজ্ঞা যদি তোমরা শেখো, শুধু এই মূলকের নামের জায়গায় চেঞ্জ করে দিয়ে বাকিগুলো সবগুলো সংজ্ঞা হয়ে যায়। এখন আমি অ্যালকাইলেশন বিক্রিয়ার উদাহরণ দিয়েছি যে অ্যালকাইলেশন বিক্রিয়া হচ্ছে অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন এবং ক্লোরোনেশন, এই দুইটা বিক্রিয়ার প্রভাবক থাকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো, তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এবং ক্লোরোনেশন, এই তিনটা বিক্রিয়ার প্রভাবক হবে অনার্দ্র মানে কি? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, যখন বলবে অ্যালকাইলেশন, এখানে এটা হবে মিথাইল ক্লোরাইড অথবা ইথাইল ক্লোরাইড, সোজা কথা। আর এটা হবে অ্যারোমেটিক যৌগ। আমরা এখানে অ্যারোমেটিক যৌগ হিসাবে নিয়েছি বেনজিন। বেনজিন, তো বেনজিন তোমরা জানো C6H6, অর্থাৎ এটা, এখানে এই বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ CH3Cl। এখানে এই মিথাইল মূলকটা দ্বারা কি হয়? এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়। পরে ওই অর্থাৎ এই হাইড্রোজেনটার পরিবর্তে একটা মিথাইল মূলক বসে, আর ওই হাইড্রোজেন অবশিষ্ট ক্লোরিনের সাথে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে আমরা বলা হয় টলুইন। তাহলে দেখো কি বলছি, যে এটা একটা জৈব যৌগ। তো জৈব যৌগ হতে কি হচ্ছে? এক বা একাধিক হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন পরমাণু মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, হয়ে একটা টলুইন উৎপন্ন করে। এবার যদি বলে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন বিক্রিয়ায়, আচ্ছা, এগুলো বাংলা কিভাবে হয়? যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি হয়? টলুইন উৎপন্ন করে। এটার বেলা কেমন হবে? সংজ্ঞাটা তো হলো। আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যাসাইল ক্লোরাইড, এটাকে হবে অ্যাসাইল ক্লোরাইড। এটাকে এই অ্যাসাইল মূলক দ্বারা কি হবে? এর একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত, একে বলা হয় মিথাইল ফিনাইল কিটোন, বা এর আর এক নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এটা কিন্তু আবার নৈবর্ত থেকেও আসে, এটার নাম অ্যাসিটোফেননও বলে, আবার মিথাইল ফিনাইল কিটোন। আচ্ছা,
কারণ দেখো বেনজিনকে বলা হয়, বেনজিনের এটা যেমন বেনজিন, এর একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাত খালি হয়, একে বলা হয় বেনজাইল। আবার অনেকে বলা হয় ফিন, তখন একটা হাইড্রোজেন চলে গেলে একে বলা হবে ফিনাইলমূলক। আবার কেউ বলে অ্যারিন, অ্যারিন থেকে আবার বলা হয় অ্যারাইলমূলক। তাহলে আমরা যেটা বেনজাইলমূলক এটাই হচ্ছে ফিনাইলমূলক, এটাই হচ্ছে আবার অ্যারাইলমূলক। তো দেখো এটাকে বলে মিথাইল মিথাইল ফিনাইল কিটোন, অথবা এর আর এক নাম হচ্ছে অ্যাসিটোফেনল। এবার হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন হচ্ছে অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এটা বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তখন একটা ক্লোরিন কি করে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এই জন্য এটাকে বলে ক্লোরোবেনজিন। আর ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন অবশিষ্ট ক্লোরিনের সাথে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমরা বুঝলাম যে এখন একটু একটা জিনিস একটু খেয়াল করার জিনিস, এখানে যদি আমরা কখনো ব্রোমিন নিই তখন এটা কিন্তু নিতে হবে অ্যালুমিনিয়াম ব্রোমাইড। কখনো এটা যদি হয় মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড, তখন এটা নিতে হবে অ্যালুমিনিয়াম আয়োডাইড। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ এখানে এটা যদি আবার হয় মিথাইল হ্যালাইড, তখন এটা আমরা নেব অ্যালুমিনিয়াম হ্যালাইড। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এখানে যে হ্যালোজেনটা, এখানে ক্লোরিন থাকে, এটা অ্যালুমিনিয়ামের পাশে ক্লোরিন হবে। এটা যদি ব্রোমিন হয় এটা ব্রোমিন হবে, এটা যদি আয়োডিন হয় এটা আয়োডিন হবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক এরকম, এটা যদি ক্লোরিন, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যদি আমি ব্রোমিন নিতাম অ্যালুমিনিয়াম ব্রোমাইড, আমি আয়োডিন নিলে এটা হতো অ্যালুমিনিয়াম আয়োডাইড। তাহলে তোমরা প্রভাবক বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো যে নাইট্রেশন। তা নাইট্রেশনের সংজ্ঞাটা কেমন হবে সেটা তো আগেই বলেছিলাম, যে বিক্রিয়ায় জৈব যৌগ হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা, NO2 নাইট্রোমূলক, আগে যেটা পড়েছি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত, তাকে নাইট্রেশন বলা হয়। এবার খেয়াল রাখতে হবে যখনই নাইট্রেশন বিক্রিয়ার প্রভাবক হিসাবে থাকবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ়, এটা লঘু হলে আবার হবে না, এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিড এটাও নিতে হবে, কিন্তু গাঢ় নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডটাকে আমি এখানে একটু এরকম করে লিখছি, দেখো একটু এটাকে এইভাবে আমরা জানি যে নাইট্রিক অ্যাসিড যেটা আণবিক সংকেত সেটা হচ্ছে HNO3। এটা গাঠনিক সংকেত হচ্ছে আবার এইরকম। আচ্ছা, এটা হচ্ছে গাঠনিক সংকেত। সুতরাং আমি একটু এটাকে একটু বোঝার সুবিধা HONO2। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আমি নাইট্রিক অ্যাসিডটাকে গাঢ় নাইট্রিক একটু ওই রকম স্ট্রাকচার দিয়ে লিখেছি। অর্থাৎ এই নাইট্রোমূলকটা কি করে, এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, আর ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন আর অবশিষ্ট OH মিলে হয় পানি, আর এটাকে বলে নাইট্রোবেনজিন। এবার সালফোনিক অ্যাসিড, তাহলে নাইট্রেশন বিক্রিয়ায় কিন্তু গাঢ় সালফিক অ্যাসিডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এখানে কেন প্রভাবক হিসেবে ব্যবহার করে এটা আমরা পরবর্তী কোনো এক ক্লাস ইনশাল্লাহ শিখবো। আর যখন বলবো সালফোনেশন, এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিডমূলক। সালফোনিক অ্যাসিডমূলক হচ্ছে, এটাও আমি একটু দেখাই। এই সালফুরিক অ্যাসিডকে আমি কেন এইভাবে লিখলাম, আমরা জানি সালফুরিক অ্যাসিড সংকেত হচ্ছে H2SO4, আর গাঠনিক সংকেত এখানে সালফারের যোজন কিন্তু 6। এটা হচ্ছে গাঠনিক সংকেত। আর এটা থেকে আমি লিখেছি HOটাকে একসাথে, আর S এর সাথে 3টা OH, আর এই মূলকটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড মূলক। দেখো সালফোনিক অ্যাসিড মূলক, তাহলে কি বলছি যে এই সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা যখন এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তখন এটা উৎপন্ন হয় বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন, আর ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন আর অবশিষ্ট OH এর সাথে মিলে হয় পানি। তাহলে আমাদের গেল এই প্রত্যেকটা এবং সংজ্ঞা এবং তার উদাহরণ। এখন আমরা এই প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজমটা শিখবো। মেকানিজম মানে হচ্ছে ক্রিয়া কৌশল, অর্থাৎ কীভাবে এই বিক্রিয়াটা হয়। আর একটা ক্রিয়া কৌশল শিখলে সবগুলো ক্রিয়া কৌশল একই রকমের হয়, সেটা একটু দেখাবো। এবার 2 নম্বর যদি বলা হয়, এটা আমি 2 নম্বর অ্যালকাইলেশন, মানে যদি আমি বিক্রিয়ার
এখানে কিন্তু সবগুলো একসাথে যে কোনো একটা আসতে পারে। যে অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম আলোচনা করো, এটা যদি থাকে তাহলে কিন্তু 3 নাম্বার দিয়ে থাকবে। তো কি অর্থাৎ এই অ্যালকাইলেশন বিক্রিয়া, তার আগে একটু বলি অ্যালকাইলেশন বিক্রিয়ার তোমরা উদাহরণটা তোমরা দেখেছো, সেটা ছিল এরকম। তাও আমি একটু দেখাই। এখানে ছিল মিথাইল ক্লোরাইড, এটা ছিল অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই ছিল এই বিক্রিয়াটা। এখন আমরা এই বিক্রিয়াটার ক্রিয়া কৌশল শিখবো। এই প্রত্যেকটার এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো 3 ধাপে ঘটে। এবার উত্তরটা হবে এরকম। প্রথম ধাপে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমি বাংলাটা আমি মুখে বলবো আর রিয়াকশনগুলো লিখবো। দেখো এটাকে আমি তারপরে একটু গাঠনিক সংকেত দিয়ে তোমাদেরকে দেখাই। প্রথম ধাপে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই মিথাইল ক্লোরাইডের, এবার খেয়াল করো, মিথাইল ক্লোরাইডের ক্লোরিনটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। তো ক্লোরিনের ঋণাত্মকতা বেশি বলে এই ইলেকট্রন দুটো কিন্তু ক্লোরিন নিজের দিকে টেনে নেবে। টেনে নেওয়ার ফলে এদের মধ্যে বিষম ভাঙন হবে। বিষম ভাঙন হলে অর্থাৎ ইলেকট্রন দুটো যখন ও টেনে নেবে তখন এখানে ভেঙে যাবে। ভেঙে গেলে এটা হয়ে যাবে অর্থাৎ CH3+ কার্বনিয়াম আয়ন হবে। আর ওই ক্লোরিন যে দুটো ইলেকট্রন নিয়ে গেল, আর এখানে অ্যালুমিনিয়ামের অনেক তোমাদের বলেছিলাম এটাও কিন্তু ইলেকট্রোফাইল। কেন? অ্যালুমিনিয়ামের চারিপাশে আছে 6টা ইলেকট্রন। দেখো 6টি ইলেকট্রন, তার অষ্টক পূর্ণতে আরও 2টি ইলেকট্রনের প্রয়োজন। এই জন্য সে কী করে, এই ক্লোরাইড আয়ন যে এই ক্লোরাইড আয়নটাকে সে আকর্ষণ করে তখন এখানে তো 3টে ক্লোরিন আছে, এই ক্লোরিনটা এর সাথে যুক্ত হয়ে AlCl4 এইটা উৎপন্ন করে। তাই দেখো আমরা এটা বাংলাটা কি বলবো, যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে যে কার্বনিয়াম আয়ন ও এটা উৎপন্ন করে। এটা নাম বলার দরকার নেই, যে AlCl4- আয়ন উৎপন্ন করে। প্রথম ধাপ, শুধু প্রথম ধাপটাই ভিন্ন হবে, বাকি সবগুলো ধাপ একই রকমের। এবার বলো দেখি দ্বিতীয় ধাপে তাহলে এই দুইটা তো রিয়াকশন করে এটা উৎপন্ন করলো। দ্বিতীয় ধাপে এই বেনজিন বলয়ের দিকে এই দুইটা কোনটা আক্রমণ করবে, তোমরা একটু চিন্তা করে যদি বলতে পারো তো ভালো, না বলে আমি একটু যদি গল্প বলি। যে তোমার বাড়ির পাশে ধরো একটা সবুজ ঘাসের মধ্যে একটা মরা ছাগল আছে। এখন তোমার মরা ছাগল, এখন তোমার বাড়িতে একটা ছাগল আছে, একটা পোষা ছাগল আছে, একটা পোষা কুকুর আছে। তুমি যদি এই কুকুরটাকে ছেড়ে দাও, সে কি ঘাসের দিকে আকৃষ্ট হবে নাকি ওই মরা ছাগলের দিকে যাবে? তাই তোমরা নিশ্চয় বলবে যে কুকুর কিন্তু সে কোনটা পছন্দ করবে, সে ওই মরা ছাগল খেতে পছন্দ করবে। আর যদি তুমি ছাগলকে ছেড়ে দাও, সে কিন্তু মরা ছাগল না, সে কিন্তু সবুজ ঘাসকে পছন্দ করবে। তো দেখো বেনজিন বলয়ের মধ্যে আছে ঘূর্ণনরত পাই ইলেকট্রন 6টি। তো এই পাই ইলেকট্রনকে আকর্ষণ করবে কি, ধনাত্মক আয়ন নাকি ঋণাত্মক আয়ন? তোমরা জানো সমধ্বনি পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধ্বনি পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ ওই বেনজিন বলয়ের মধ্যে যে 6টা পাই ইলেকট্রন আছে, সঞ্চরণশীল 6টা পাই ইলেকট্রন আছে। এবার এই মিথাইল কার্বনিয়াম আয়ন কি করবে, ওই 6টা পাই ইলেকট্রন দিকে আকৃষ্ট হবে। আচ্ছা, কারণ এটা ঋণাত্মক, সে তো অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করবে না। যখন আকর্ষণ করবে এটা, এখানে কিন্তু আমি যদিও বৃত্ত দিয়েছি, কিন্তু এখানে কিন্তু 6টা ইলেকট্রন রয়েছে সঞ্চরণশীল। আর তোমরা জানো যে সমযোজী বন্ধন কিন্তু হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, আর সন্নিবেশ বন্ধন হচ্ছে বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল বা ইলেকট্রন দুটি একজনই সরবরাহ করে, অপর পরমাণুটি কোনো ইলেকট্রন সরবরাহ না করে যে সরবরাহ করে তার সাথে সমানভাবে শেয়ার করে যে বন্ধন করে তাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। তো দেখো এখানে এর উপর প্লাস আছে মানে কি, কার্বনের উপর প্লাস আছে মানে কার্বনের একটা শেয়ার করার মতো একটা ইলেকট্রনও নাই। কাজে কেউ যদি কার্বনের সাথে বন্ধন করতে চায়
তাকে কিন্তু অবশ্যই দুটো ইলেকট্রন নিয়ে আসতে হবে। এখানে 6টা ইলেকট্রন মিলে যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের থেকে যদি 6টার মধ্যে যে কোনো দুটি ইলেকট্রন যদি চলে যায় এর সাথে বন্ধন, তখন কিন্তু এই বৃত্তটা পূর্ণ হবে না। অর্থাৎ তুমি যদি 6জন এরকম 6জন মানুষ, ধরো আমি একটা কথা বা এরকম যদি বলি, 6জন মিলে একটা বৃত্ত তৈরি করছে, 1 2 3 4 5 6, 6জন। এখন এই 6জনের যদি দুইটা লোক যদি এখান থেকে সরে যায়, এই বৃত্তটা কিন্তু আর পূর্ণ থাকবে না। অর্থাৎ এই দুইটা লোক যদি এইদিকে চলে আসে, তখন কিন্তু এই বৃত্তটা পূর্ণ থাকবে না। ঠিক এখানে বেনজিনের 6টা ইলেকট্রনের মধ্যে তার 2টা ইলেকট্রন এই মিথাইল অর্থাৎ কার্বনিয়াম আয়নের সাথে কি করে, সে বন্ধনে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে চলে যায়। এখানে যখন চলে যায় তখন এই বৃত্তটা তখন কি হবে, এরকম ভঙ্গ হবে, এবং এটা কিন্তু আবার প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ এখানে একটা ইলেকট্রন কিন্তু তার নিজের কাছে আছে, আর একটা ইলেকট্রন কার্বনের কাছে চলে গেছে। আর কার্বন যে প্লাস ছিল সে কিন্তু আর প্লাস থাকবে না, কারণ সে যেটা হারাইছে সেটা কিন্তু আবার সে পেয়ে গেছে, এই জন্য তার উপর কোনো প্লাস মাইনাস থাকবে না, কিন্তু এখানে একটা বৃত্ত হবে। তাহলে আবারও বলি, অর্থাৎ 6টা ইলেকট্রনের 2টি ইলেকট্রন যখন এখানে বন্ধনে অংশগ্রহণ করে, তখন এই বৃত্তটা পূর্ণ থাকবে না, ভেঙে যাবে। আর প্লাস কেন হলো? গড়ে সে একটা ইলেকট্রন হারিয়ে ফেলছে, কারণ একটা ইলেকট্রন কার্বন দখল করেছে, আর একটা ইলেকট্রন তার আয়ত্তে আছে, এই জন্য সে প্লাস হয়। একে বলা হয় সিগমা কমপ্লেক্স। তাহলে এটা বাংলাটা কেমন হবে? যে কার্বনিয়াম আয়ন বেনজিন বলয়ের যে কোনো কার্বনের সাথে, এটা আমার ইচ্ছা মতো এখানে দিয়েছে, তুমি উপরেও দিতে পারতো, এখানেও দিতে পারতো। তাহলে বলবো যে কার্বনিয়াম আয়ন বেনজিন বলয়ের যে কোনো কার্বনের সাথে কার্বনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স গঠন করে। এবার তৃতীয় ধাপ, এবার বলবো, এবার দেখো তৃতীয় ধাপ, এটা যখন প্লাস, এবার কি আক্রমণ করবে? এবার এটা আক্রমণ করবে, কারণ এটা মাইনাস, এটা প্লাস। এবার আচ্ছা, এবার কিন্তু এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, এবার হাইড্রোজেনটাকে আমি একটু বাইরে বের করে এখানে উজ্জ্বল রাখছি, এবার এখানে একটু বাইরে দেখ। আচ্ছা, তৃতীয় ধাপে কি হয়? সিগমা কমপ্লেক্স হতে একটি হাইড্রোজেন পরমাণু, তখন এটার নাম না বলে সঙ্গে AlCl4 আয়ন দ্বারা আকর্ষিত হয়। ফলে একটি হাইড্রোজেন আকর্ষিত হয়ে এটা যখন এই হাইড্রোজেন আয়নটা চলে যাবে, 2টি ইলেকট্রন তখন এটা ভিতরে চলে আসে, তখন এটা আবার কি হয়, বৃত্তটা পূর্ণ হয়ে যায়। অর্থাৎ প্লাস কি হবে তখন, AlCl3 আর প্লাস হবে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ ওই হাইড্রোজেন আয়ন যখন এখানে আসবে, ওই ক্লোরাইড আয়ন যেটা যুক্ত হয়েছিল সেটা তার সাথে মিলে হাইড্রোক্লোরিক, এই যে প্রভাবক সেটা যা ছিল পূর্বে তাই রয়ে গেল। তাহলে এটার বাংলাটা কি হবে? যে সিগমা কমপ্লেক্স হতে একটি হাইড্রোজেন পরমাণু AlCl4 আয়ন দ্বারা আকর্ষিত হয়ে বা এই আয়ন দ্বারা অপসারিত হয়ে, দিয়ে দিই বলে ভালো হবে, অপসারিত হয়ে কি হয়, মিথাইল বেনজিন বা টোলিন উৎপন্ন করে। শেষ। আমি আবার একটু বলি বাংলাটা। তো প্রথমটা বাংলা হবে যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তুমি এখানে লিখতেও পারো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি হয়, মিথাইল কার্বনিয়াম আয়ন বা শুধু এবং এটা উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়ন বেনজিন বলয়ের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। এই কথা বলে এটা। তারপর বলবো সিগমা কমপ্লেক্স হতে একটি হাইড্রোজেন কি হয়, AlCl4 আয়ন দ্বারা অপসারিত হয়ে টোলুইন উৎপন্ন করে। সেখানে নিশ্চয় তোমরা বুঝতে, এটা কিন্তু 3 নাম্বার দিয়ে থাকে। এখন যদি বলে ক্লোরোনেশন বিক্রিয়া, তখন এটা কি হবে, শুধু এখানে হবে ক্লোরিন হবে, অর্থাৎ ক্লোরিনটাকে আমরা এইভাবে গাঠনিক সংকেত দিতে পারি। এই ক্ষেত্রে কেমন, প্রথম ধাপে এবার হবে, দেখো এই যে ক্লোরিন। এবার বলবো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া, এখানে বিষম ভাঙন হবে, অর্থাৎ যে কোনো একটা ক্লোরিন 2টা ইলেকট্রন নিজের দিকে, তখন আর একটা ক্লোরিন কি হবে, একটা ক্লোরিন হবে প্লাস, একে বলা হয় ক্লোরোনিয়াম আয়ন, এবং এটা উৎপন্ন করে। এবার এখানে কোনটা আক্রমণ করবে, বেনজিন বলয়, তাহলে এটা
প্রশ্ন এর উত্তরটা কেমন হবে যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথম ধাপে ক্লোরোনিয়াম আয়ন এবং এটা উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে এবার কোনটা আক্রমণ করবে? ক্লোরোনিয়াম আয়ন আক্রমণ করবে। আক্রমণ করে এখানে শুধু এই যে সিগমা কমপ্লেক্স গঠন করবে। এবার এই সিগমা কমপ্লেক্স থেকে কোনটা যাবে? এটাতে প্রতিস্থাপিত হয়ে এটা ক্লোরোবেনজিন হবে। শেষ হয়ে গেল। এবার যদি বলা হয় অ্যাসাইলেশন তো পারবাই, অ্যাসাইলেশনটা হবে এটা কি? CH3 বা এটা যে আরো একটু গাঠনিক সংকেতে দেখি এরকম Cl। ঠিক এখানে ক্লোরিন ইলেকট্রন দুটো নিয়ে যাবে, এটা হয়ে যাবে তখন CH3 ও এটা হবে প্লাস। এটা তখন এটা আক্রমণ করবে। এখন আমরা নাইট্রেশনটা একটু বলি। নাইট্রেশনের বেলায় নাইট্রেশনের সময় গাঢ় সালফিক অ্যাসিড, তোমাদের মনে আছে কিনা গাঢ় সালফিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখলাম যে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, গাঢ়টা আমি গাঢ় না লিখে কিন্তু আবার এইভাবেও লেখা যায়। সালফিউরিক অ্যাসিড লিখে ব্র্যাকেট দিয়ে CONC অর্থাৎ কনসেন্ট্রেটেড অর্থাৎ গাঢ়। এসব তখন দেখো নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটা শক্তিশালী অ্যাসিড হবে? সালফিউরিক অ্যাসিড। কারণ এটা হচ্ছে +6 জারণ সংখ্যা, এটা হচ্ছে +5। এই ক্ষেত্রে এটা হাইড্রোজেন আয়ন দান করবে আর এটা হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ এখানের মধ্যে বিষমন অর্থাৎ ইলেকট্রন কি করবে এক্ষেত্রে? এবার আবার জানো যে অক্সিজেন এবং নাইট্রোজেনের ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের। এটা টেনে নেবে, এটা টেনে তখন এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে তখন প্লাস, অর্থাৎ ইলেকট্রন দুটো ওর দিকে চলে আসবে। যখন চলে আসবে তখন ভেঙে যাবে, তখন ওই এটা কি হলো? একে বলা হয় নাইট্রোনিয়াম আয়ন। আর ওই হাইড্রোক্সিল আয়ন আর এর হাইড্রোজেন আয়নের সাথে মিলে হবে পানি, বাকি হবে SO3H সালফোনিক। আচ্ছা, এটা হয়ে গেল। এবার বলো দেখি, এবার দ্বিতীয় ধাপে এই তিনটার মধ্যে কোনটা আক্রমণ করবে? নিশ্চয় তোমরা বুঝতে পারছো, কারণ বেনজিনের ইলেকট্রন দেখে আকর্ষিত হবে। সরি, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা হবে মাইনাস। কোনটা আকর্ষিত হবে? এখানে আকর্ষিত হবে, সরি এখানে CH3 না, এটা হবে 4 হবে হাইড্রোজেন সালফেট। এখানে নাইট্রোনিয়াম আয়নটা আক্রমণ করবে। যখন নাইট্রোনিয়াম আয়ন আক্রমণ করবে তখন সে কি করবে? এর সাথে যুক্ত হয়ে NO3 অর্থাৎ সিগমা কমপ্লেক্স গঠন করবে। এরপরে এই সিগমা কমপ্লেক্সটা এখানে কোনটা দ্বারা আকর্ষিত হবে? এবার ঋণাত্মকটা দ্বারা আকর্ষিত হবে, বা SO4H। তখন কি করবে? এই সিগমা কমপ্লেক্স হতে একটা হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন সালফেট আয়ন দ্বারা অপসারিত হয়ে এরকম নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। তখন এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই নাইট্রেশনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যালকাইলেশন এবং ক্লোরিনেশন। তোমরা এই তিনটা জিনিস ভালো করে তোমরা শিখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থেকো শেষ পর্যন্ত। দোয়া করি পরবর্তী আবার কোনো এক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।